আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন লন্ডন থেকে। স্বাগত জানাচ্ছি কাজী হেমায়েতুদ্দিন মিশন। সাম্প্রতিক বাংলাদেশে ঘটে যাওয়া নানা বিষয় নিয়ে আমাদের সঙ্গে আছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করতে চান, যদিও এখনো পুরো 2 বছর তার রাষ্ট্রপতি পদে থাকার মেয়াদ আছে। তা সত্ত্বেও রাষ্ট্রপতির ঘনিষ্ঠ একটি সূত্র বলছে মোহাম্মদ শাহাবুদ্দিন দায়িত্ব থেকে ইস্তফা দিয়ে বঙ্গভবন ছাড়তে চান। ইতিমধ্যে বিষয়টি বিএনপি ও সরকারের শীর্ষ মহলকে তিনি অনানুষ্ঠানিকভাবে জানিয়েছেন। তবে বিএনপির একটি সূত্র বলছে রাষ্ট্রপতির দায়িত্বে থাকতে না চাওয়ার বিষয়ে বিএনপি ও সরকারের শীর্ষ মহল থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। বিএনপি এই মুহূর্তে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সরে যাওয়া বা ওই পদে পরিবর্তনের চিন্তাও করছে না। এমনকি রাষ্ট্রপ্রধানের পদ পরিবর্তনের প্রশ্নে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে এখনো তেমন একটা আলোচনা হয়নি বলেই সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে। এর মধ্যে অধ্যাপক ইউনূসের আমলে রাষ্ট্রপতির বঙ্গভবনের বাইরে যাওয়া নিয়ে যে অলিখিত নিষেধাজ্ঞা ছিল, সেটি থেকে মুক্তি পেয়ে 2024 সালের 5ই আগস্টের পর প্রথমবারের মতো স্ত্রীকে নিয়ে বিদেশ সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। চিকিৎসা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে তিনি আগামী 9 মে লন্ডন সফরে যাবেন। চিকিৎসা শেষে আগামী 17 মে দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির। প্রশ্ন হলো, অন্তর্বর্তী সরকার আমলের গৃহবন্দিত্ব আর অপমানের জীবন কাটিয়ে যে ভালো আছেন, সেটি রাষ্ট্রপতি কিছুদিন আগে বাংলাদেশের একটি গণমাধ্যমকে সাক্ষাৎকারে বলেছেন। বিএনপি সরকার ইউনূসের আমলে কেড়ে নেওয়া কিছু সুবিধাও রাষ্ট্রপতি দপ্তরে ফেরত দিয়েছে। তারপরও কেন রাষ্ট্রপতি দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা ভাবছেন? রাষ্ট্রপতির ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির এই চলে যাওয়ার পেছনে 3টি কারণ কাজ করছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। আওয়ামী লীগ সরকারের সময় 2023 সালের 24 এপ্রিল 5 বছরের জন্য রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মোহাম্মদ শাহাবুদ্দিন। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপ্রধান হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। এর বাইরে পদটি মূলত অনানুষ্ঠানিক। দেশের কার্যনির্বাহী ক্ষমতা থাকে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার হাতে। দায়িত্ব নেওয়ার 16 মাসের মাথায় অভাবনীয় এক পরিস্থিতির মধ্যে পড়েন তিনি। কোটা সংস্কার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে যান ভারতে। আওয়ামী লীগ সরকার পদত্যাগের পর মোহাম্মদ শাহাবুদ্দিনের অবস্থান বেশ গুরুত্ব পেয়েছিল। সংসদ ভেঙে দেওয়ার পর তিনিই ছিলেন দেশের শেষ সাংবিধানিক কর্তৃপক্ষ। অন্য কোনো সাংবিধানিক পদে শেখ হাসিনা আমলে নিয়োগ করা কেউ থাকতে পারেননি মোহাম্মদ ইউনূসের আমলে। এমনকি অনেককে জেলেও যেতে হয়েছিল। কিন্তু বঙ্গভবনের থেকে যান মোহাম্মদ শাহাবুদ্দিন। তাকেই সংসদ বিলুপ্ত করার আদেশ দিতে হয়েছে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে শপথ পড়াতে হয়েছে। অন্তর্বর্তী সরকার নেওয়ার সিদ্ধান্তগুলোকে অধ্যাদেশে পরিণত করতে তাকেই সই দেওয়ার আনুষ্ঠানিকতা সারতে হয়েছে। এমনকি নির্বাচনের পর তারেক রহমানের নতুন সরকারও রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কাছ থেকে শপথ নিয়েছে। সংসদের প্রথম অধিবেশনে বিএনপির মন্ত্রিসভার অনুমোদন করা ভাষণও দিতে হয়েছে। মোহাম্মদ ইউনূসের আমলে তিনি যে বেশ চাপের মধ্যে ছিলেন এবং এক ধরনের বঙ্গভবনের 4 দেয়ালের মধ্যে বন্দী ছিলেন, তা নিয়ে নিজের মুখে প্রথম বোমা ফাটান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দিনই। 2025 সালের 11 ডিসেম্বর আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে হোয়াটসঅ্যাপে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাকে ঘিরে মোহাম্মদ ইউনূস সরকারের কর্মকাণ্ডে তিনি অপমান বোধ করেছেন। সেজন্য ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের পর নিজের পদ থেকে সরে যেতে চান বলে নিজেই বলেছিলেন। এর মধ্যে নির্বাচন হয়ে যায়, বিএনপি সরকার গঠন করে। এরপর গত 20 ফেব্রুয়ারি দৈনিক কালের কণ্ঠকে দেয়া এক সাক্ষাৎকারে ইউনূস সরকারের আমলে কিভাবে তাকে মানসিক চাপের মধ্যে রাখা হয়েছিল সে কাহিনীগুলো তুলে ধরেন। তিনি জানিয়েছিলেন, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার যেমন তাকে অপসারণের চেষ্টা চালিয়েছিল, তেমনি বিদেশ সফর আটকানো, কূটনৈতিক মিশন থেকে ছবি নামিয়ে ফেলা, প্রেস উইংকে অপসারণের মতো ঘটনাও ঘটিয়েছে। এর মধ্যে 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের বড় বিজয় নিয়ে বিএনপি সরকার গঠনের পর থেকেই রাষ্ট্রপতি পরিবর্তন প্রশ্নে নানা আলোচনা শুরু হয়েছিল বাংলাদেশের রাজনীতিতে। এমনকি বিএনপির কারা রাষ্ট্রপতি হতে পারেন এমন অনেক নাম দিয়ে খবরও প্রকাশিত হয়েছিল সংবাদ মাধ্যমে। সামাজিক মাধ্যমেও ছিল অনেক নাম নিয়ে আলোচনা। দলটির নেতা কর্মীদের অনেকের ধারণা করেছিলেন রাষ্ট্রপতি পদে পরিবর্তন আসতে পারে, যদিও নির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে তার মেয়াদ রয়েছে 2028 সালের এপ্রিল মাস পর্যন্ত। তবে এসব কিছু আলোচনার মধ্যেই সীমাবদ্ধ ছিল। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার আগেই বলেছেন, নির্বাচিত বিএনপি সরকার চাইলে তিনি সরে যাবেন।
এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি দাবি করেছিলেন তার দুঃসময়ে বিএনপির সহযোগিতা ছিল শতভাগ। বিএনপির পক্ষ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনকে সরিয়ে দলীয় কোনো রাষ্ট্রপতি নির্বাচনের উদ্যোগ নিতে দেখা যায়নি। রাষ্ট্রপতির পক্ষ থেকে গণমাধ্যমে অন্তর্বর্তী সরকারের আমলে প্রেস উইং এবং কয়েক দফা বিদেশ সফর বাতিলের কথা জানানো হয়েছিল। গত 24শে ফেব্রুয়ারি সরকার রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে আবারও সরার আলমকে নিয়োগ দেন। পরের মাসে উপ প্রেস সচিব এবং সহকারী প্রেস সচিবও নিয়োগ দেওয়া হয়। নিয়ম অনুযায়ী 12ই মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতি ভাষণ দেন। তবে সেদিন জাতীয় সংসদে এক নজিরবিহীন ও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অধিবেশন কক্ষে প্রবেশ করার পরপরই বিরোধী দল জামাত ইসলাম এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংসদ সদস্যরা দাঁড়িয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন। এমনকি এ সময় তাদের হাতে জুলাই গাদ্দার সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। বিরোধী দলের এক সংসদ সদস্যকে রাষ্ট্রপতির ডায়াসের দিকেও তেড়ে যেতে দেখা গিয়েছিল। ওই দিন সংসদে সাংবাদিকদের কাছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান রাষ্ট্রপতির বিরুদ্ধে 3টি অভিযোগ তুলে ধরে পদত্যাগ দাবি করেন। এমনকি তিনি রাষ্ট্রপতিকে মিথ্যাবাদী বলেও মন্তব্য করেছিলেন। রাষ্ট্রপতির ঘনিষ্ঠ একাধিক সূত্র বলছে, এরপর থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দায়িত্ব থেকে ইস্তফা দেওয়ার চিন্তা ভাবনা করছেন। অন্ততপক্ষে 2 বার বিএনপির শীর্ষ পর্যায়ের সাথে অনানুষ্ঠানিক আলোচনায় তিনি এমন ইচ্ছার কথা জানিয়েছেন। বঙ্গভবনের সূত্রগুলো বলছে 3টি কারণে তিনি দায়িত্ব থেকে সরে যেতে চান। একটি হলো ইউনূস আমলে বিদেশি মিশন ও দূতাবাস থেকে তার ছবি সরিয়ে ফেলা হয়েছিল। 2টি সাক্ষাৎকারে তিনি বিষয়টি নিয়ে অপমানিত বোধ করেছেন বলে জানিয়েছিলেন। সরকারের হাইকমান্ডের কাছে তিনি এই ব্যাপারে ব্যবস্থা নেয়ার অনুরোধ করেছিলেন, কারণ আইনি বাধ্যবাধকতা নয়, প্রেসিডেন্ট হিসেবে রাষ্ট্রপতির ছবি বিদেশি মিশন ও দূতাবাসগুলোতে থাকে, কিন্তু এটি নিয়ে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি বিএনপি। অবশ্য ইউনূসের আমলে রাষ্ট্রপতির বিদেশ যাওয়ার উপর যে অদৃশ্য নিষেধাজ্ঞা ছিল সেটি থেকে মুক্তি মিলছে তার। 2024 সালের 5ই আগস্টের পর প্রথমবারের মতো দেশের বাইরে সফরে যাচ্ছেন তিনি। 76 বছর বয়সী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে এই সফরে থাকছেন তার সহধর্মিণী ডক্টর রেবেকা সুলতান এবং ব্যক্তিগত চিকিৎসক সহ 4 সদস্যের একটি প্রতিনিধি দল। 9 মে বাংলাদেশ থেকে লন্ডনে যাবেন, যেখানে একটি বিশেষায়িত হাসপাতালে তার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা হবে। আগামী 17 মে তার দেশে ফেরার সম্ভাবনা রয়েছে। 1975 সালের প্রেসিডেন্টস রিমিনারেশন অ্যান্ড প্রিভিলেজ অ্যাক্টের 12 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রেসিডেন্ট নিজের ছুটি নিজেই মঞ্জুর করেন। স্বাস্থ্য বা ব্যক্তিগত কারণে তিনি সর্বোচ্চ 4 মাসের ছুটিতে থাকতে পারেন। তবে ছুটিতে যাওয়ার আগে সেটি অবশ্যই জাতীয় সংসদের স্পিকারকে জানাতে হয়। রাষ্ট্রপতির কার্যালয় থেকে জানা গেছে ইতিমধ্যে এ বিষয়ে প্রক্রিয়া শেষ করা হয়েছে। দর্শক, প্রায় 2 বছর পর চিকিৎসা সেবা নিতে বিদেশ যাচ্ছেন তিনি। 2023 সালের অক্টোবরে সিঙ্গাপুরে রাষ্ট্রপতির কার্ডিয়াক বাইপাস সার্জারি হয়েছিল। এরপর 2024 সালের মার্চ মাসে তিনি দুবাই হয়ে লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা করাতে যান এবং সেখান থেকে ফিরে আসেন। এরপর আর তিনি চিকিৎসা নিতে বা নিয়মিত চেক আপ করাতে দেশের বাইরে যাননি। বলা ভালো, যেতে পারেননি। ইউনূস সরকার আমলে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চাইলেও তা পাননি। তখন ইউনূসের দপ্তর থেকে বলা হয়েছিল, যদি প্রয়োজন হয় বিদেশ থেকে চিকিৎসক আনার ব্যবস্থা করবেন, তবু বিদেশে যাওয়া যাবে না। লন্ডনের কেমব্রিজ পার্কওয়ে হাসপাতাল সহ বিদেশে চিকিৎসার অ্যাপয়েন্টমেন্ট থাকা সত্ত্বেও তাকে যেতে দেওয়া হয়নি। এটিকে তিনি মানসিক পীড়ন ও রাজনৈতিক উদ্দেশ্য পরিণত বলে মন্তব্য করেছিলেন। দর্শক, রাষ্ট্রপতি যে পদত্যাগ করতে চান তার পিছনে রাষ্ট্রপতির ঘনিষ্ঠ সূত্রগুলো দ্বিতীয় কারণ হিসেবে যা বলছে সেটি হলো অন্তর্বর্তী সরকারের আমলে ব্যাপক চাপের কারণে অনিচ্ছা থাকা সত্ত্বেও অনেক অধ্যাদেশে রাষ্ট্রপতিকে স্বাক্ষর দিতে হয়েছিল। এমনকি কিছু অধ্যাদেশ নিয়ে তিনি ওই সময় আপত্তি জানানো সত্ত্বেও ইউনূস সরকার সেগুলো জারি করেছিল। কিন্তু বিএনপি সরকার এর মধ্যে কিছু অধ্যাদেশ সংসদে পাশ করেছে যেগুলো নিয়ে রাষ্ট্রপতি আগেই আপত্তি জানিয়েছিলেন। সংবিধানের 80 অনুচ্ছেদ অনুযায়ী সংসদে কোনো বিল গৃহীত হলে সম্মতির জন্য তা রাষ্ট্রপতির নিকট পাঠাতে হয়। রাষ্ট্রপতির কাছে পাঠানোর 15 দিনের মধ্যে তিনি তাতে সম্মতি দিবেন, কিংবা অর্থ বিল ছাড়া অন্য কোনো বিলের ক্ষেত্রে বিল বা তার কোনো অংশ পুনর্বিবেচনার অনুরোধ রাষ্ট্রপতি করতে পারেন। যদি তা করেন তাহলে সেটি আবার সংসদে তুলতে হয়। তবে সাংবিধানিক প্রক্রিয়াটি সরকার পক্ষ না চাইলে অনুসরণ করার সুযোগ খুবই কম। রাষ্ট্রপতির ঘনিষ্ঠজনরা বলছেন, বিরোধী দলের পক্ষ থেকে জাতীয় সংসদের সাংবিধানিক সর্বোচ্চ পদে আসীন ব্যক্তি সম্পর্কে যেভাবে বাজে মন্তব্য করা হচ্ছে তাতে তিনি অসন্তুষ্ট। সবশেষ 30 এপ্রিল সংসদে দাঁড়িয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রাষ্ট্রপতির দপ্তরের একজন কর্মকর্তা বলেছেন, নাহিদ ইসলামের সংবিধান বিষয়ে
ন্যূনতম জ্ঞান থাকলে তিনি রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের কথা সংসদে বলতে পারেন না। কারণ সংবিধানের ৫১ ও ২ অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে তার কাজের জন্য ইনডেমনিটি দেওয়া আছে। এই ইনডেমনিটি এমন যেটির কারণে রাষ্ট্রপতিকে তার কাজের জন্য তার বিরুদ্ধে কোনো আদালতে কোনো প্রকার ফৌজদারি মামলা করা যায় না, এমনকি তার গ্রেপ্তার বা কারাবাসের জন্য কোনো আদালত থেকে পরোয়ানা জারি করা যায় না। এই ৩টি কারণে রাষ্ট্রপতি এরই মধ্যে বিএনপির হাইকমান্ডকে তার সরে যাওয়ার বার্তা দিয়েছেন। যদিও বিএনপির একটি সূত্র বলছে, রাষ্ট্রপতির দায়িত্বে থাকতে না চাওয়ার বিষয়ে বিএনপি ও সরকারের শীর্ষ মহল থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এর মধ্যে চিকিৎসার জন্য রাষ্ট্রপতির বিদেশ যাওয়ার প্রক্রিয়া প্রায় শেষ হয়ে গেছে। বিদেশ থেকে ফেরার পর হয়তো বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে আলোচনা হতে পারে, এমন একটি ইঙ্গিত পাওয়া গেছে বঙ্গভবন থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমেরিকা আসলে এই মুহূর্তে বাংলাদেশের কাছে কি চাচ্ছে? বর্তমান তারেক রহমান সাহেবের যে সরকার, এই সরকারের সঙ্গে আমেরিকার সম্পর্ক কেমন? আমেরিকা আমাদেরকে যে একটা কূটনীতির জালে আবদ্ধ করে ফেলেছে এবং আমরা যে আমেরিকার খপ্পরে পড়ে গেছি। ইটস এ হোল, আমেরিকার একটা গর্ত। হোল বলে ভুল হবে, ব্ল্যাক হোল। এবং এই ব্ল্যাক হোলের মধ্যে একবার যারা পড়েছে, যারা আমেরিকার এই যাকে বলা হয় ট্যাবলেট খেয়েছে, তাদের পরিণতি দুই ধরনের হয়। যদি আপনি মিডল ইস্টের সেই সংযুক্ত আরব আমিরাত হন, ওমান হন, কাতার হন, সৌদি আরব হন, তখন আমেরিকার ম্যাজিক বা আমেরিকার যে দৃষ্টিভঙ্গি একভাবে কাজ করবে। কিন্তু আপনি যদি আমেরিকার কূটচালের মধ্যে পড়েন, তাহলে আজকে আফ্রিকার, উত্তর আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা, পশ্চিম আফ্রিকা এবং সাব সাহারা অঞ্চল সহ ইউক্রেন, এ সকল এলাকার অবস্থা যা হয়েছে, পূর্ব ইউরোপের যা অবস্থা হয়েছে, আমাদের অবস্থাও ঠিক একই হবে। এটা সোজা বাংলা কথা। আর হোল আর ব্ল্যাক হোল, অন্ধকার একটা গুহা, সেটা ব্ল্যাক হোল নয়। ব্ল্যাক হোল বলতে মহাকাশে এরকম একটা প্রযুক্তি বোঝায়, এরকম একটা পরিবেশ বোঝায়, এরকম একটা ঘূর্ণিপাক বোঝায় যে ওর মধ্যে যদি কেউ পড়ে, সেটা চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র, গ্যালাক্সি, আমাদের এই পৃথিবীর মতো লক্ষ লক্ষ পৃথিবী যদি ওই ব্ল্যাক হোলের ওই অবস্থার মধ্যে পড়ে, এই লক্ষ লক্ষ পৃথিবীর মতো গ্রহগুলো ও গিলে খেয়ে ফেলে 1 সেকেন্ডের মধ্যে। তো আমেরিকা সারা পৃথিবীতে যে এখন প্রভাব বিস্তার করেছে, তো তার ব্ল্যাক হোল, আমেরিকার তৈরি কোনো ব্ল্যাক হোলের মধ্যে যদি বাংলাদেশের মতো একটা রাষ্ট্র পড়ে এবং সেই রাষ্ট্রের পেছনে যদি চীনের মতো বৃহত্তর কোনো শক্তি না থাকে, রাশিয়ার মতো বৃহত্তর কোনো শক্তি না থাকে, জাস্ট গিলে খাবে, জাস্ট গিলে খেয়ে ফেলবে। তো সেই ফাঁদের মধ্যে আমরা পড়ে গেছি। তো আপনি যেহেতু একটা রাক্ষসের কবলে পড়েছেন, একটা ভূতের কবলে পড়েছেন, প্রেতের কবলে পড়েছেন, বা একটা দানবের কবলে পড়েছেন, কিংবা ধরুন একটা রোবটের কবলে পড়েছেন, ফ্রাঙ্কেনস্টাইনের দানব, ইট ইজ ম্যানমেড রোবট। তো সেক্ষেত্রে আপনার কি লাগবে যদি বাঁচতে হয়? আপনাকে ওই রোবটের প্রযুক্তি জানতে হবে, রাক্ষসের সেই মতিগতি বুঝতে হবে, ভূতের মন্ত্র জানতে হবে, অর্থাৎ একমাত্র ইলম, জ্ঞান, প্রজ্ঞা এরকম বিপদ থেকে আপনাকে বাঁচাতে পারে। আদারওয়াইজ ইউ উইল বি ডিস্ট্রয়েড। কোনো রকম এর ব্যত্যয় নেই। আমরা এই আমেরিকার যে জালের মধ্যে আটকা পড়ে গেছি শেখ হাসিনার পতনের পর থেকে, কাজে এই সময়টিতে আমাদের জানা ছাড়া, জ্ঞান ছাড়া, সৎসাহস ছাড়া আর ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আর এজন্যই মূলত এই ভিডিওটি করছি, দায়িত্ববোধ থেকে, কর্তব্যবোধ থেকে। এবং এই কথাগুলো বলা, এই মুহূর্তে এই কথাগুলো বলা এত সহজ নয়। প্রথমত আমি যে জিনিসগুলো জানছি বা বুঝতে পারছি, এগুলো আপনাদেরকে জানানো আমার জন্য ফরজ। আর এই পৃথিবীতে যেখানে ধরুন একজন তারেক রহমান সাহেবের বিরুদ্ধে কথা বলা, শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলা তো দূরের কথা, একজন ওসির বিরুদ্ধে কথা বলা এখন ঝুঁকির বিষয়। তো সেখানে আপনি আমেরিকার বিরুদ্ধে কথা বলছেন, এটা চারটিখানি বিষয় নয়। শেখ হাসিনার জামানাতে যারা রয়ের বিরুদ্ধে কথা বলেছে, ভারতের বিরুদ্ধে কথা বলেছে, এখান থেকে চ্যাংদোলা করে ধরে নিয়ে গেছে দিল্লিতে, কলকাতাতে। বহু মানুষ নিখোঁজ হয়ে গেছে বাংলাদেশ থেকে। কাজেই আমেরিকা
ভারতের চাইতে, আইএসআইয়ের চাইতে, মোসাদের চাইতে 100 গুণ প্রতিহিংসা পরায়ণ। কাজে তার বিরুদ্ধে কথা বলাটা এত সহজ না। এটা ইমানই দায়িত্ববোধ না থাকলে কথা বলা যায় না। তো এই মুহূর্তে যেটি হলো যে আমেরিকা সাধারণত কি চায়, কি করে, এটার একটা বৈশিষ্ট্য আপনাদেরকে বলবো। প্রথম হলো আমেরিকা বউকে মেরে ঝিকে বোঝায়, মানে ঝিকে মেরে বউকে বোঝায়। দ্বিতীয়ত বাসর রাতে বিড়াল মারে। তৃতীয়ত যখন তাদের উদ্দেশ্য পূর্ণ হয়ে যায় তখন তারা ছুঁড়ে ফেলে দেয়। এবং এদের মন মানসিকতা আপনি অ্যাপিস্টেন ফাইলে দেখবেন। একটা শিশু মেয়েকে ধরুন, তারা 12-13 বছরের একটা মেয়েকে সেই সুদূর আর্জেন্টিনা থেকে ধরে আনলো, সুন্দরী, ফ্রান্স থেকে আনলো, এমনকি বাংলাদেশ থেকে নিল। এরপর এরা ডোনাল্ড ট্রাম্প বা অ্যাপিস্টেন ফাইলে যাদের নাম আছে, বিভিন্ন দাদু ভাই, শান্তি ভাই, তাদেরকে দিল, তোমরা ভোগ করো। ভোগ করার পরে ওই মেয়েটাকে কুচি কুচি করে কাটলো, সেদ্ধ করলো, নাড়ি ভুড়ি বের করে ফেলো, জাল দিল, মাংস বানালো, আর ওই শান্তির দাদুদেরকে খেতে দিল। এই ঘটনাটা তো ঘটেছে আমেরিকাতে। দিস ইজ আমেরিকান সিস্টেম। তারা যাকে ব্যবহার করে তাকে যেন আর দ্বিতীয়বার ব্যবহার করতে না পারে কেউ, সেটা তাদের সৈন্যবাহিনী হোক এবং তাদের বিমান হোক। এই যে ধরুন, তারা কয়েকটি কমব্যাট অপারেশন চালিয়েছে ইরানে। এর কারণ হলো অত্যন্ত সেন্সিটিভ কয়েকটি এয়ারক্রাফট ইরান ভূপাতিত করেছিল। ওই প্রযুক্তি যেন ইরানের হাতে যেতে না পারে, এই জন্য তারা ঝুঁকি নিয়ে সেখানে তাদের সেই এয়ারক্রাফটগুলো তারা ধ্বংস করে ফেলেছে। এমনকি এই যে তাদের কয়েকজন যে পাইলট, তাদের কাছে অনেকগুলো কোড ছিল, অনেকগুলো যন্ত্র ছিল, সেই পাইলট তারা হারিয়ে গেছে। হারানোর পরে সেই পাইলটদেরকে তারা খুঁজে বের করেছে এবং যাদেরকে উদ্ধার করতে পারেনি তাদেরকে রক্ষায় তারা মেরে আসছে, যেন ইরানিদের হাতে পড়ে এই তাদের যে গোপন তথ্য না যায়। এই জন্য আমেরিকা তার কোনো তাবেদারকে বাঁচিয়ে রাখে না। আমেরিকা তার তাবেদারকে কখনো ক্ষমতায় রাখে না। তার দ্বারা তারা সবসময় 2-3টি গেম রাখে। যার দ্বারা তারা অপকর্ম করায়, রেজিম চেঞ্জ করায়, তাকে জীবিত রাখে না, ক্ষমতায় রাখে না, এবং তাকে, যাকে বলা হয়, বিশেষ নজরদারিতে রাখা হয়। আপনি ধরুন, এই যে বাংলাদেশের ব্যাপারে সবচেয়ে বেশি যে কাজগুলো করছে ডোনাল্ড ট্রাম্প, না ডোনাল্ড লু, ট্রাম্প প্রশাসনের ক্ষমতায় এসে সবার আগে ডোনাল্ড লুকে নাই করে দিয়েছে। আছে ডোনাল্ড লু এর কোনো নামগন্ধ? কোথাও আপনি দেখতে পাবেন না। ও কথা বললেই তার অবস্থা শেষ, ওর টিকিটই আপনি খুঁজে পাবেন না। 2 নম্বর হলো যে ডোনাল্ড লু এর সঙ্গে যে সমস্ত বাংলাদেশের আমেরিকান এজেন্ট, দালাল, এদের প্রত্যেকটা লোকরে তারা শেষ করে দেবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, এবং এমন একটা ভীতিকর অবস্থা তৈরি করবে যে ওই সময়টাতে যে নোংরা কাজগুলো তারা করেছে, কোনো আমেরিকান এজেন্ট যেন কখনো সামনে এসে কথা বলতে না পারে, যেন হাল্লা রাজার মতো তাদের জিহ্বাটা কেটে দেওয়া হবে। ওই সময়টাতে যে সকল সাংবাদিক, যে সকল বুদ্ধিজীবী, যে সকল ব্যবসায়ী, যে সকল সরকারি কর্মকর্তা, যে সকল সামরিক কর্মকর্তা আমেরিকার এজেন্ট হয়ে এই পুরো রেজিম চেঞ্জের ব্যাপারে গোপন আতাত করেছে, এদের একটা লোককেও আমেরিকা বাংলাদেশে দাঁড়াতে দেবে না। কোনো ভালো জায়গাতে তাদেরকে দেবে না, তাদের সামনে কোনো মাইক থাকবে না, তাদেরকে তছনছ করে ছেড়ে দেবে। এবং এর মধ্যে অনেকগুলো লোক, জাস্ট আমি বলছি, তারা তো আমেরিকার পলিসিগুলো জানে না। না জানার কারণে এখন তারা হয়তো কেউ আমেরিকা ছেড়ে ভারতের দালাল হয়েছে, কেউ হয়তো বিএনপির দালাল হয়েছে, কেউ হয়তো কোনো দালাল হয়নি, তারা এখন আমেরিকার সাথে তাদের ভাবসাব আছে। কিন্তু আমেরিকা যেই দিন শেখ হাসিনা পতন হয়েছে, সেই দিন ডোনাল্ড লু সহ তার যত সেট ছিল বাংলাদেশে, প্রত্যেকটাকে তারা ব্ল্যাকলিস্ট করে ফেলেছে এবং এদের কাউকে দ্বিতীয়বার ইউজ করা হবে না। তারা নতুন, যারা করবে তাদের জন্য নতুন রিক্রুটমেন্ট তারা করবে। আর পুরনো যেগুলো আছে, ওল্ড হ্যাজার্ড, তাদের সবাইকে তারা কোরবানি করবে, কুচি কুচি করবে, নির্বিষ করবে, অথবা আতঙ্কে তাদের ডায়াবেটিস বানিয়ে দেবে। এই জন্য 80-র দশকের একজন মার্কিন এজেন্ট, একজন মার্কিন দালাল, একজন মার্কিন সিআইএর এজেন্ট আপনি কাউকেই বাংলাদেশে খুঁজে পাবেন না। তারা নেই, নামগন্ধ নেই, কেউ জানেন না। তো এখনও এই যে জুলাই আগস্ট বিপ্লবের সময় যে সকল আমেরিকার সঙ্গে যাদের দহরম মহরম হয়েছে এবং যারা আমেরিকার টাকা খেয়েছেন, যারা আমেরিকার টাকা খেয়ে বগল বাজিয়েছেন, তাদের সবার কপালে শনির দশা ঘুরছে। এই গেল এক, এটা আমেরিকার চরিত্র সারা দুনিয়াতে। 2 নম্বর হলো যে তারা কতগুলো স্বার্থ আদায় করার জন্য একটা সেট দাঁড়া করায়, ফার্স্ট সেট। এখন এখানে ফার্স্ট সেট কি,
ডক্টর মোহাম্মদ ইউনূস না বিএনপি? দিস দ্য থিংস। তারা প্রথম সেট যাদেরকে দ্বারা এই টার্গেট ফুলফিল করে, ফার্স্ট ইনফ্যান্ট্রি যাদেরকে প্রথম পদাতিক, এটাকে তারা সরিয়ে ফেলে। সরিয়ে ফেলে তারা করে কি, দ্বিতীয় বা তৃতীয় টায়ারে তারা কাউকে পছন্দ করে এবং সর্বশেষ তারা ঘুরে ফিরে পুরনো প্রেমিকের কাছে ফিরে যায়। যেমন আফগানিস্তানের তালেবান তাদের সৃষ্টি। এই তালেবানকে আবার তারাই ধ্বংস করেছে, করে এখানে হামিদ কারজাই এনেছে, আশরাফ থানি এনেছে, পাকিস্তান এনেছে, ভারতকে ওখানে জায়গা দিয়েছে এবং শেষমেশ সবাইকে তাড়িয়ে আবার সেই তালেবানদের হাতে ক্ষমতা তুলে দিয়েছে। তো সেই দিক থেকে এটা কেন সে কাজটা করছে? এই কাজটা করছে যে ওখানে তাদের যে স্বার্থগুলো, সেই স্বার্থগুলো তালেবানরা যত সুন্দরভাবে দিতে পারবে অন্য কেউ দিতে পারবে না। আর বাকি তালেবানদেরকে তারা বুঝিয়ে দিয়েছে এবং তালেবানরা যদি এই কাজগুলো করে, একটা টু শব্দ করার মতো যে প্রতিপক্ষ, এটা তারা আমেরিকানরা রাখেননি। তো কাজে বাংলাদেশে যে আমেরিকার যে স্বার্থগুলো রয়েছে, সেই স্বার্থগুলো নিয়ে তারা এইভাবে একটা দুটো তারা টায়ার কাজ করবে, থার্ড টায়ারে তারা তাদের পুরনো বন্ধুর কাছে ফিরে যাবে এবং পুরনো বন্ধুকে দিয়ে যখন তারা বার্মা এক বাস্তবায়ন করবে, তখন এই বাংলাদেশে এটা শব্দ করার কোনো রকম লোক থাকবে না। আর তাদের পুরনো বন্ধুদের যে দেশপ্রেম ছিল, যে কথাবার্তা ছিল, যে সকল ইগো ছিল, সব কিছু মানে রীতিমতো তাদেরকে ইলেকট্রিক শক দিয়ে একটা মানুষের যেমন মেরুদণ্ড বোন ভেঙে ফেলা হয়, ঠিক সেইভাবে তাদেরকে এনে ওইভাবে তাবেদার তৈরি করে তারা পুরো বাংলাদেশকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো শোষণ করতে থাকবে। এবং যখন তারা কোনো একটা দেশকে এইভাবে টার্গেট করে, অ্যাটলিস্ট 50 ইয়ার্স তাদেরকে শোষণ করে। বাংলাদেশের প্রথম এবং প্রধান যে শক্তি, সেটা হলো জনশক্তি। এটার ভূমির মধ্যে যে বিরল খনিজ রয়েছে, সেই খনিজ, এটার বে অফ বেঙ্গলকে কেন্দ্র করে এটার যে ভৌগোলিক অবস্থান রয়েছে, ভারতের 7টি রাজ্যকে কেন্দ্র করে এখানে যে কৌশলগত অবস্থান রয়েছে বাংলাদেশের, প্রত্যেকটা জিনিসকে ব্যবহার করে ভারত এই অঞ্চলের উপরে তাদের যে আধিপত্য রয়েছে, বাংলাদেশ, তাদের 7 সিস্টার, মায়ানমার, এবং এই অঞ্চলে আপনি অ্যাটলিস্ট কত, বাংলাদেশে 18 কোটি, পশ্চিমবঙ্গে কত লোক বসবাস করে, আর তাদের 7 সিস্টার কত লোক বসবাস করে, সব মিলিয়ে মায়ানমার সহ প্রায় 80 কোটি মানুষ। এই 80 কোটি মানুষের একটা বিরাট অর্থনীতি, রাজনীতি, এই সংক্রান্ত মার্কেট এবং এই সংক্রান্ত জনসমর্থন এবং এই সংক্রান্ত 80 কোটি মানুষের উপর যদি আপনার একটা পলিটিক্যাল আপনার পাওয়ার থাকে, আপনি পৃথিবীর বহু অঞ্চল শাসন করতে পারবেন। এই বাংলাদেশকে যদি আপনি নিজের অধিক্ষেত্র বানান, তাহলে এর সারাউন্ডিং 80 কোটি মানুষ। কল্পনা করতে পারেন, পুরো মিডল ইস্টে 80 কোটি মানুষ নেই, মধ্যপ্রাচ্যে একত্র করলে 80 কোটি মানুষ হবে না। এর সঙ্গে উত্তর আফ্রিকা যোগ করলো, মানে লিবিয়া এবং মিশর যোগ করলো, 80 কোটি মানুষ হবে না। ইরানের লোক সংখ্যা কত? খুব অল্প। ইরানকে যোগ করেন না, তাও হবে না। সেই 80 কোটি মানুষের যে বিরাট বাজার, সেটাকে টার্গেট করে এখানে তাদের যে গেম, সেই গেমটা কি হতে পারে, এটা যারা রাজনীতি করেন, সরকার পরিচালনা করছেন, যারা আমেরিকা দালালি করতে চাচ্ছেন, আগামীতে দালাল হতে চাচ্ছেন, যারা ক্ষমতা আছেন, আগামীতে যারা আসতে চাচ্ছেন, তাদের সবাইকে বুঝতে হবে। যদি তারা বুঝেন, ক্ষয়ক্ষতি কম হবে। আদারওয়াইজ পুরো জাতিকে নিয়ে আমাদেরকে বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে। যেভাবে হ্যামিলনের বাঁশিওয়ালার বাঁশির সুরে একবার ইঁদুরগুলো সেই নদীতে ঝাঁপ দিয়েছিল, আর দ্বিতীয়বার হ্যামিলনের বাঁশির সুরে শহরের সমস্ত শিশুরা ঝাঁপিয়ে পড়ে একটি দেশের সমস্ত ভবিষ্যৎকে, শিশুদেরকে মারা মানে সমস্ত ভবিষ্যৎকে তারা সেই সমুদ্রে নিক্ষেপ করেছিল বা নদীতে নিক্ষেপ করেছিল, হ্যামিলনের বাঁশির সুর। তদ্রূপ আমরাও সদল বলে সবাই সেই বঙ্গোপসাগরে ডুবার জন্য যাব, নাকি বুঝে সেই সাগরের যে পতন, সাগরে নিজের আত্মনিবেদন, আত্মাহুতি দেওয়ার যে অভিলাষ, তার থেকে রক্ষা করব। আল্লাহ আমাদের সবাইকে হিকমা দান করুন, দৃঢ়তা দান করুন, উন্নত চরিত্র দান করুন এবং প্রতিকূল অবস্থার বিরুদ্ধে লড়াই করার শক্তি আমাদেরকে দান করুন। সাম্প্রতিক উদাহরণ ইরানের জনগণের যে জ্ঞান, দৃঢ়তা, দেশপ্রেম, ইরানের নেতৃত্বের যে সাহস, কোনো কিছু না থাকা সত্ত্বেও তাদের যে সাহস,
যা দিয়ে তারা আমেরিকাকে মোকাবেলা করছে। আল্লাহ আমাদেরকে সেই রকম দৃঢ়তা দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।